স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আজ আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। দেশে অহরহ ঘটছে মব ভায়োলেন্স। নৈরাজ্যকর এই পরিস্থিতির হ্রাস টানতে সরকারের ব্যর্থতা স্পষ্ট। একের পর এক মব ভায়োলেন্স আতঙ্ক সৃষ্টি করছে জনমনে। রাজনীতিক, পেশাজীবী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি বা সাধারণ মানুষ কেউই ছাড় পাচ্ছেন না মব সন্ত্রাসীদের দৌরাত্ম্য থেকে। বেড়েছে ধর্ষণের ঘটনাও। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি মব ভায়োলেন্সের অন্যতম কারণ। এসব নিয়েই আজকের আলোচনার বিষয় নৃশংসতা বন্ধের উপায় কি। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান। স্বাগত আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে। বেশ কয়েকটি তথ্য অথবা যদি বলি যে পরিসংখ্যান আমার হাতে রয়েছে, সেই পরিসংখ্যানগুলো আমি ধীরে ধীরে দেব। কিন্তু একদম আমি আজকে এই মাত্রই আপনাদের সামনে যে সংবাদগুলি পড়লাম, সেখানে দেখেন শেষ সংবাদটি, ভাইকে জব্দ করতে মুরাদনগরে মব তৈরি করে নির্যাতনের ভিডিও ছড়ায় পড়ান এবং কুমিল্লায় গণপিটুনিতে মা মেয়ে ছেলে হত্যায় মামলা হয়নি। আমি আসলে প্রথমে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা আপনার কাছে জানতে চাই, আপনার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে এবং পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় এই মব কেন তৈরি হচ্ছে এবং এগুলোর পেছনে আসলে কি যুক্তি থাকতে পারে? এটার পিছনে কোনো যুক্তি নেই, কেননা এটা তো একটা যুক্তিহীন কাজ এবং বেআইনি কাজ হচ্ছে। অনেকটা কর্তৃপক্ষের ঔদাসীন্য বা শৈথিল্যের জন্যে। তার এসব ঘটনা যখন হচ্ছে সেটা বহির্বিশ্বে তো নিশ্চয়ই, আমাদের দেশে এবং আমাদের দেশের আশেপাশেও আমরা যে একটা আইন মান্যকারী সমাজ না, এই ধরনের একটা সিগন্যাল যাচ্ছে, যেটা গণতন্ত্রের জন্য ভালো না, একটা সভ্য সমাজের জন্য ভালো না। অতএব এখানে তো অ্যাকশনস নিতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে শুনতে হলো যে এই যে 3 জন মারা গেছে কুমিল্লায়, সেখানে এখনও কেস হয়নি। তো যেখানে ধর্তব্য অপরাধ হয়েছে সেখানে পুলিশ চেষ্টা করবে প্রথমেই সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। যদি তাদের কাছ থেকে অভিযোগ না পাওয়া যায় তখন পুলিশ নিজেই বাদী হতে পারে, সুমোটো কেস করতে পারে। এগুলো কেন হচ্ছে না এবং কেস না হওয়া আসামি ধরার পথে কোনো বাধা না, কেস পরেও হতে পারে। এই ঘটনার সাধারণ ডায়েরি করেই কেস মানে অ্যারেস্ট করা যায়। তো এই মব ভায়োলেন্স যে কোনো গণতান্ত্রিক সভ্য সমাজের জন্যে অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। যে আইনের শাসন নাই এইটা প্রতিষ্ঠিত হবে এবং যারা বাংলাদেশের ভালো চান না, যারা বিদেশে বাংলাদেশের কুৎসা রটনা করেন, তাদেরকে একটা হ্যান্ডেল দেবে যে এই ঘটনা এরকম হচ্ছে, সেখানে কাজ হচ্ছে না। তো এই প্রত্যেকটি ঘটনার ফৌজদারি অপরাধ, তার কেস রুজু হওয়া উচিত, দ্রুত তদন্ত হওয়া উচিত এবং দ্রুত চার্জশিটের আওতায় এনে যথাসম্ভব তাড়াতাড়ি তার বিচার হওয়া উচিত। এগুলো না বললে শুধু আশ্বাসে আর হুঁশিয়ারি দিয়ে কাজ। আশ্বাসও কি আসলে সেরকম মিলছে কিনা সেই প্রশ্ন আমি আপনার কাছে আবারও রাখবো। তার আগে অ্যাডভোকেট এলিনা খান, আমি আপনাকে আসলে যদি পরিসংখ্যানগুলো দিই, ফেব্রুয়ারি মাসে 57 জন, মার্চে 132, এপ্রিলে 111, মেতে 86, জুনে 363। এটা আমি বলছি রেপের ঘটনা, ধর্ষণের ঘটনা, নারী ধর্ষণের ঘটনা। জুনে গণপিটুনিতে 41 জন মারা গেছেন। আর 2024-এর অগাস্ট পরবর্তী 10 মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা হচ্ছে 143। এটা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের রিসার্চ থেকে, গবেষণা থেকে আপনাকে আমি জানালাম। আপনি দীর্ঘদিন ধরে আপনার সাথে আলোচনা হয়, ধর্ষণ কখনোই কোনোদিনই বাংলাদেশে যে খুব ভালো অবস্থায় ছিল, নারী নির্যাতন কোনো ভালো অবস্থায় ছিল এমন কথা বলা যাবে না। এখনকার ধরনটা ভিন্ন হচ্ছে। আপনার ভিডিও করা হয়, ভিডিও করে সেগুলো ভাইরাল করা হয়, সেই কাহিনীও যে খুব নতুন তা নয়, সেটিও পুরনো। আমার প্রশ্ন হচ্ছে যে একটা নতুন বাংলাদেশ গড়ার পথে যখন আমরা আছি বা বলছি, সেই সময় একই ধরনের ঘটনাও ঘটতে পারে, কারণ বাংলাদেশের মানুষ তো আর হঠাৎ করে ভালো হয়ে যাবে না, আমরা সবাই এই সোসাইটির পার্ট। কিন্তু এটার বিচার হবে না কেন, বা এটার
তার প্রতিক্রিয়া কেন আমরা এরকম দেখি? সেই আসিয়ার ঘটনা থেকে শুরু করে আজকে সংখ্যালঘু এক নারীর ঘটনা, অথবা ভোলার ঘটনাটা আমরা মাত্রই দেখলাম, কি বিভৎস ভায়োলেন্স। আপনার কি মনে হয়, আপনার কাজ করার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে আমি একই কথা জানতে চাইব, কেন হচ্ছে এই ঘটনাগুলো? কেন হচ্ছে এটা খুব কঠিন একটা প্রশ্ন, এবং উত্তরও খুব কঠিন। কারণ এটা হয়ে আসছে, আমরা জানি যে দীর্ঘদিন ধরে মেয়েদের জন্য অনেক আইন তৈরি করা হয়, মেয়েদের প্রতি অনেক সহানুভূতি দেখানো হয়, মেয়েরা বলা হয় যে তাদেরকে অনেক কিছু দেওয়া হচ্ছে। বাট যখন ঘটনাগুলো ঘটে যায়, বিশেষ করে রেপের মতো ঘটনা, তখন কিন্তু আমরা দেখেছি থানা কিন্তু সহজে কিন্তু মামলাগুলো গ্রহণ করে না। যদি সেন্সেশনাল ম্যাটার হয়, এই যে আজকে ধরেন আমরা বলে থাকি যে এটা ভাইরাল হয়ে গেছে, এটা ছাড়া হয়েছে, এটা একদিক দিয়ে যেমন চরম খারাপ, আবার আমি একদিক দিয়ে মনে করে সাপোর্ট করি। যদি না হয় তাহলে সেগুলো কিন্তু আমরা ভিডিও না হলে, ভাইরাল না হলে আমরা জানতেও পারি না, আবার সেটা কিন্তু হয় না। এটা খুবই খারাপ যেটা প্রচার হচ্ছে, আবার এটা না হলে আবার সেটা বিচার হয় না। আসিয়ার যদি বলে, আমি আসিয়ার দিয়ে একটু আসি, যে আসিয়ার যে ঘটনাটা ঘটেছে, আসিয়ার শুধু তার দুলাভাইকে ধরা হয়েছে, আশপাশে যারা ছিল, যে সাক্ষীগুলো ছিল, অর্থাৎ এভিডেন্স লুকানোর জন্য যারা চেষ্টা করেছে, এখানে দুইভাবে ঘটনা আছে। একটা হচ্ছে রেপের একটা ঘটনা আছে, আর এটা হচ্ছে যে রেপের আলামত নষ্ট করার একটা বিষয় আছে। দুটো জিনিস আছে। কিন্তু আমরা রেপের মামলাটা দেখেছি, আলামত নষ্ট করার জন্য যে আরও যে ব্যক্তিরা সম্পৃক্ত ছিল তাদের কারোর বিচার হয়নি। এই দেখেন, আমি যদি একটু মাঝখানে দুঃখিত, আপনাকে একটু থামাই। আমার খুব মনে আছে যে আপনি ইয়াসমিনের ঘটনার সাথে জড়িত ছিলেন, সেই ঘটনার আপনি মূল কি বলবো যে আইনি দিকটা দেখেছিলেন। সেই সময় তো কোনো ঘটনা ভাইরাল হওয়ার কোনো বিষয় ছিল না, ভাইরাল হতে হয়নি, সাধারণ মানুষ তখন পথে নেমেছে। এখন কি তার মানে বিষয়টা এরকম যে এত বিভৎস ঘটনা ঘটছে, একটার চেয়ে একটা বেশি বিভৎস, এই কারণে মানুষের ভেতরে সেই সারাটা নাই, নাকি তখন তো মানুষ পথে নেমেছিল এবং আপনারাও অনেক রকম প্রতিবন্ধকতা পার হয়েই সেই ন্যায় বিচার এনে দিয়েছিলেন? আমরা ইয়াসমিন, সীমা চৌধুরী যে ঘটনাগুলো ঘটেছে, রাজন থানা পুলিশের কন্ট্রোল রুমে যে রেপ হলো, তারপরে জেলখানা মারা গেল সীমা, ইয়াসমিন রাস্তা মানে পুলিশের কাস্টডিতে মারা গেল, এই দুটো ঘটনা কিন্তু পত্রিকার মাধ্যমে জানার পর আমরা কিন্তু সেখানে সোচ্চার হয়েছে, অর্থাৎ মিডিয়াও কিন্তু এখানে সম্পৃক্ত ছিল যে মানুষকে হিউম্যান রাইটস আগায় দেওয়ার জন্য। সেখানে কিন্তু আমরা লড়াই করেছি প্রচণ্ডভাবে। কিন্তু এখন খারাপটা হয়েছে কোথায়? আমাদের হাতে মোবাইল থেকে সেটাকে আবার ধারণ করানো হয়। আমি ধারণ করতে যাচ্ছি, অথচ বাধা দিতে যাচ্ছি না। আমি ধারণ করব কিন্তু বাধা দিতে যাচ্ছি না। আমি চিৎকার করলে কিন্তু আরও 10 জন এগিয়ে আসতে পারে, সেটা কিন্তু রক্ষা করে। সেই জিনিসটার ভিতরে আমাদের নৈতিকতা, মূল্যবোধ একদম নেই। আমাদের মধ্যে যে এক ধরনের পাশবিকতা, সেটাই যেন বেশি করে বের হয়ে আসছে। আমি আসিয়ার থেকে শুরু করেছিলাম, আর আজকের যে ঘটনাটা আপনি এইমাত্র বললেন 3 জনের, যে পুলিশ কিছুক্ষণ আগে উনিও বললেন যে পুলিশ সবসময় বলে ওনারা কি অভিযোগ করেনি। 3 জন মানুষ মারা গিয়েছে এখানে। আইনি বলে আছে যে পুলিশ নিজের থেকে মৃত লাশ নিয়ে একটা থানায় জিডি করবেন, অথবা সে জিডিটা না করে থানায় মামলাও করতে পারেন যদি ঘটনার আসামি ধরা পড়ে তাৎক্ষণিকভাবে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তির যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সংক্ষিপ্ত ব্যক্তি যারা থাকবে, তাহলে সে তাকে সাপোর্ট করবে, কি ঘটনা ঘটেছিল সেটা চার্জশিটে বর্ণনাতে আসতে পারে। কিন্তু পুলিশের মধ্যে আমরা একটা জিনিস দেখে থাকি, সবসময় থেকে কই আমাদের কাছে এখনো কেউ আসে নাই, কেন আসতে হবে? আর এইটা মনিটরিং করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি আরেকটু বলতে চাই, এটা দেখার দায়িত্ব 2 জনের। একটা হচ্ছে পুলিশ পরিদর্শকের সেন্ট্রাল নিশ্চয় মনিটরিং একটা সিস্টেম আছে, এবং একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে তারা কেন দেখে না যে কোথায় কোন ঘটনা গেলা কেন নেওয়া হচ্ছে না, যারা এর সাথে জড়িত তাদের কোনো ব্যবস্থা নাই, আর জবাবদিহিতা নাই, মনিটরিং সিস্টেম নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে 5ই আগস্টের পর আমরা যেটা আশা করেছিলাম যে এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না, ঘটবে না একবারে বন্ধ করা যাবে তা বলছি না, কিন্তু এত ঘটবে, এত মবের মতন, একদম মব জাস্টিস লোকে বলতে আমরা হাসতাম যে জাস্টিসের মধ্যে মব আসে না, এখন মব সন্ত্রাস হয়ে গেছে। যারা সন্ত্রাসের মধ্যে পড়ে তারা কখনো হিউম্যান রাইটস কোনো সময় আগাইতে নিতে পারে না। এদেরকে এক্ষুনি ধরা উচিত, এটা বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং আমি বলবো মহাপুলিশ পরিদর্শকের দপ্তর থেকে আইন শৃঙ্খলা বাহিনী যে একবারে কাজ করছে না, আমার কাছে কিছুটা মনে হয় যে কিছুটা অনীহা আছে, এবং তারা খুব একটা
গা মাখা একটা ভাব নিয়ে চলতেছে, দেখাচ্ছে যে হ্যাঁ আমরা সব করে দিচ্ছি, কিন্তু আসলে বাট কিছু তারা করছে কিছুই না। করছে না। নুরুল হুদা, জনাব নুরুল হুদা, আপনার কি মনে হয় বিষয়টি কি এরকম? এবং আপনি বলছিলেন যে আর আশ্বাস, শুধু আশ্বাস শুনতে চাই না, আমরা অ্যাকশন দেখতে চাই। আশ্বাসও কি আসলে ঠিক সেইভাবে আসছে বলে মনে করেন? আমরা কি সরকারের কোনো কোনো সদস্যের মুখে শুনতে পাচ্ছি না যে এটা আসলে মব সন্ত্রাস নয়, এখানে এদেরকে বিক্ষুব্ধ জনতাই বলতে হবে, এনারা এদেরকে মব বলা যাবে না, এই ধরনের জায়েজ করার কথাও তো আমরা আসলে শুনতে পাচ্ছি। আমি এই কথার মধ্যে কোনো সেন্স দেখি না। মানে বিক্ষুব্ধ জনতা তো যদি তাদের বিক্ষোভের কারণটা যদি আইনসম্মত না হয়, বিক্ষোভের কারণটা যদি বেআইনি হয়, তাহলে সেটা তো আর কোনো ন্যায়সঙ্গত কাজ হলো না। অতএব মব বলতে যেটা বোঝায়, আমাদের দেশে এই কথাবার্তা হচ্ছে অনেক উল্টাপাল্টা কথাবার্তা। মব জাস্টিস, মব আর জাস্টিস দুটো পরস্পর বিরোধী কথা। মব হচ্ছে উন্মত্ত জনতা, আর বিচার হচ্ছে আইন কানুন দেখে পর্যবেক্ষণ করে মাথা খাটিয়ে কাজটা করা। তো বিক্ষুব্ধ জনতা যদি হয়, তো বিক্ষুব্ধ জনতাকে সামাল দেওয়া যাবে না। বিক্ষুব্ধ জনতাকে ধরে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। বিক্ষুব্ধ জনতা বলে তার কি কোনো একটা প্রিভিলেজ আছে নাকি এই সমাজে? আমি তো তাই মনে করি না। এগুলো যারা বলছেন তারা কথার কথা বা কথা নিয়ে খেলছেন, তারা জিনিসের গুরুত্ব বুঝছেন না। আর আশ্বাস তো দিতেই হবে, কর্তৃপক্ষকে সবসময় জনগণকে আশ্বাস দিতে হবে। তা না হলে তো সরকারের প্রতি বিশ্বাস থাকবে না, এবং তাহলে তো সমাজের ভিত্তিটা নড়বড়ে হয়ে যাবে। যদি আপনাকে একটু বলি, পটিয়া থানার যে ঘটনাটি আমরা দেখলাম, যে পটিয়া থানায় শেষ পর্যন্ত কি ঘটলো? ওসিকে তো শেষ পর্যন্ত বরখাস্ত করা হলো, বা সাময়িক বরখাস্ত করা হয়েছে, বা তাকে উইথড্রই করা হয়েছে। তো সেখানকার ঘটনা, বা কিছুদিন আগে মনে পড়ে ধানমন্ডির একটা ঘটনা, কেউ যদি দোষী হয়ে থাকে তার জন্য তো আসলে আইন আছে, অন্তত এই বাংলাদেশে তো, নতুন বাংলাদেশে তো থাকার কথা। তাহলে কেন আসলে তাকে বিক্ষুব্ধ জনতা তাকে মবের দ্বারা তার একটা বিচার করে ফেলবে, এবং সেটাকেও ঠেকাতে গেলে তাকেও আসলে সাসপেন্ড করতে হচ্ছে এই জায়গায়? না, আমি বলি এগুলো প্রশাসনিক দুর্বলতার পরিচয়। এই দুর্বলতা দেখালে কোনো সময় আইন শৃঙ্খলা ঠিক রাখা যাবে না। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক, বা পুলিশের আইজির অফিসই হোক, বা থানা হোক, আপনাকে কঠোর হতে হবে। কঠোর না হলে আপনি আইন শৃঙ্খলা রাখতে পারবেন না। অতএব এই যে জবরদস্তি হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি, সেখানে যদি কারণ না থাকে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাকে উইথড্র করা হয়ে থাকে, অনেক সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উইথড্র করা হয়ে থাকে, কিন্তু সাময়িক বরখাস্ত করা মানে তার অন্যায় আছে, তো সেগুলো দেখতে হবে। এবং এগুলো, এই সমস্ত ঘটনা যদি, যেটা বলছেন আপনি, যে সন্দেহ আছে বা অভিযোগের কারণ আছে যে না ঠিকমতো বন্দোবস্ত হয়নি, এটারই কিন্তু আসর, এটারই ইম্প্যাক্ট অন্য জায়গায় হচ্ছে। যারা অ্যাকশন নিতে চায় তারা এগুলোর দিকে দেখছে, দেখে মনে তাহলে তো আমার অ্যাকশন নেওয়ার দরকার নেই, অ্যাকশন নিলে তো এই ঝামেলা। একদম। তো সেই জন্যে সরকারকে, অথরিটিকে, সরকার জনগণের মামা না, এটা বুঝতে হবে। সরকার জনগণের অভিভাবক, এবং অভিভাবকের যে কাজ, তাকে যখন গরম হওয়ার গরম হতে হবে, যখন নরম হওয়ার তখন নরম হতে হবে। সেইটা না করলে আমরা এটা সামাল দিতে পারবো না। একদম এই জায়গাটা এলিনা খান, আপনি যেটি বলছিলেন যে দুর্বলতা আছে, কিন্তু আসলে দুর্বলতা তো এই সব জায়গা থেকে আসে। আপনি একটা কাজ করবেন যেটা আপনার জুরিডিকশনের মধ্যে পড়ে, কিন্তু সেটা আপনাকে করতে দেওয়া হবে না, করতে গেলে আপনার চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে আসলে কিভাবে করবে সেটাও তো একটা প্রশ্ন। এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে 5ই আগস্টের পর যে সমস্ত নারীরা উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু নারী বিষয়ক নিয়ে কাজ করার একটা অভিজ্ঞতা তাদের মধ্যে আছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে তারা কিন্তু এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে, যে রেপের ঘটনা নিয়ে সোচ্চার ছিল, যে ঘটনা নিয়ে তারা কাজ করেছে, আজকে তারা কেন নীরব হয়ে থাকবেন? শুধু মুখে আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর বা আমরা সমাজকল্যাণ অধিদপ্তরে শুধু শুনি যে আমরা কঠোর হস্তে দমন করছি। কঠোর হস্তটা কোথায়? কঠোর শব্দটা পাচ্ছি, কিন্তু প্রয়োগটা তো পাচ্ছি না। ওনারা কিন্তু দীর্ঘদিনের একটা কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছেন,
তাহলে পরে এটা আবার ওনারা আসলে কেউ এমন না যে রাজনৈতিক নেতা, তার অনেক ধরনের বিষয় থাকে, অনেক ধরনের তাদেরকে অনেক কিছু বুঝে চলতে হয়, সেটা না, তাদের কিন্তু সোশ্যাল ওয়ার্ক শুধু না, হিউম্যান রাইটস, উমেন রাইটস, এগুলো নিয়ে তারা কাজ করেছে। আজকে কেন আমরা সেই জিনিসগুলো পাচ্ছি না, এই না পাওয়ার দুঃখটা কিন্তু আমিও অনুভব করছি, যে যারা এখানে আছেন তাদের মধ্যে থেকে এই আশাটা আমার প্রত্যাশা ছিল যে এগুলো নিয়ে একটা শুধুমাত্র আমরা দেখেন অ্যাসিডের মতো সন্ত্রাসটা কিন্তু অনেক আমরা সবাই মিলে বন্ধ করতে পেরেছি কিছুটা হলেও, মাঝখানে আবার দেখেছি আজকে একটা ঘটনা ঘটেছে, কিন্তু রেপের মতো ঘটনা কেন আমরা এই পর্যায়ে যাচ্ছি, এটা নিয়ে কেন আমরা চিন্তা করতে পারি? শুধু উপদেষ্টা যারা আছে তারা না, ইউএনও আছে, ডিসি আছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক মাসে একটা মিটিং হয়, সেই মিটিংগুলোতে কি কি হয়, ওসি সাহেব থাকেন, সবাই থাকেন, তার কি মিটিং হয় এবং কেন হয় সেই বিষয়টা নিয়ে আমরা কেন কথা বলি না। আমি একটা বিরতিতে পৌঁছে গেছি, বিরতির সময় বিরতি নেব, তারপরে এসে আসলে আমি জানতে চাইবো যে এটা কি আসলে নারীর প্রতি বিদ্বেষ সমাজে বেড়েছে সেই জন্যই এই কারণ, নাকি শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা? একটা বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। থাকুন বিরতি। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকে বিষয় নৃশংসতা বন্ধের উপায় কি আলোচনা। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান। জনাব নুরুল হুদা, বলছি নৃশংসতা বন্ধের উপায় কি, এবং আপনি বলছিলেন একটা কথা যে সরকারকে আসলে কঠোর হতে হয়, সরকার অভিভাবক, কারোর আত্মীয় না বা মামা না, এরকম একটা আপনি কথা বলছিলেন। কিন্তু যে প্রশ্নটা আসলে আমি এলিনা খানকে করছিলাম, যে যখন আসলে চাকরি যাবার আশঙ্কা থাকে এবং যখন এই ধরনের ঘটনা ঘটে এবং তখন আসলে এবং রাজনৈতিক রং দেয়া হয়, তখন তো আসলে দায়িত্ব পালন করাও কঠিন হয়। আপনি যদি একটু সরকারের দায়িত্ব যদি বলছেন, সরকার কঠোর হবে, সরকার কঠোর হবে, এই জায়গাটা যদি আপনি একটু পরিষ্কার করেন, সরকারকে কেন কঠোর হতে হয় আর সেই কঠোর আসলে সে তার কিভাবে হওয়া দরকার বলে আপনি মনে করেন? কঠোর হলে আইনানুগভাবে চলতে হয়, আইনানুগভাবে চলতে হলেই কঠোর হতে হয় আর কি। আর সরকার তো কোনো মানে বায়বীয় জিনিস না, কোনো অ্যাবস্ট্রাক্ট না। সরকার হচ্ছে একদল লোকের সমাহার। একটা সময় একদল লোক যারা সমাজের দণ্ডমুণ্ডের কর্তা হয় তারাই সরকার, এবং এটা সবসময় চেঞ্জ হয়, যেটা সরকার একই লোক থাকে না। অতএব সেই লোকদের বুঝতে হবে যে আইন মোতাবেক যদি আমরা না চলি এবং হিংস্রতাকে প্রশ্রয় দিই এবং দলের স্বার্থে কাজ করি এবং দলের স্বার্থটা দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে এরকম হবে। তো সেই জন্যে কঠোর হতে হলে তাকে এক পেশে হলে চলবে না, নিজের লোককে প্রোটেক্ট করতে হবে, এইটা হলে চলবে না। আর ভয়টা, বর্তমান সরকারের ভয়টা কিসের? তার বর্তমান সরকারের তো কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। অতএব রাজনৈতিক এজেন্ডা যার নাই, তাকে তো নিরপেক্ষভাবে এবং দৃঢ়ভাবে কাজ করবার কোনো প্রতিবন্ধকতা আমি দেখি না। থাকার কথা না। নিজেদের কোনো ব্যক্তিগত দুর্বলতা থাকলে অন্য কথা। আমি একটু যদি আপনাকে ধরিয়ে দিই জনাব নুরুল হুদা, যে আমরা একদম শুরুর দিকে দেখেছিলাম 5ই আগস্টের পরপর যে আইন উপদেষ্টা বলছেন যে এত মব ক্রিয়েট করে, এত প্রেশার ক্রিয়েট করে যে তাদেরকে সামলানো কঠিন এবং নানান মানুষের নানান ধরনের ক্ষোভ জমে আছে, সো এটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু এখন তো 10 মাস পার হয়ে গেছে, এখন তো ক্ষোভ প্রশমিত হওয়ার কথা এবং এখন আসলেই একটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা কঠোর অবস্থা আসুক। একটা কথা এলিনা খান বলছিলেন যে কোথাও কোথাও মনে হয়েছে যে পুলিশের বোধহয় অনাগ্রহ আছে কোনো ঠিকঠাক মতো দায়িত্ব পালনে। আপনার কি সেরকম মনে হচ্ছে কিনা? পুলিশের যে বিরাট ঘটনা এই দেশে ঘটে গেছে আর কি না, আপনার যেখানে 1000-এর অধিক লোক মারা গেছে, যেখানে কয়েক হাজার লোক ইনজিয়ার্ড হয়েছে, আহত হয়েছে, এবং এই যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনার মূল যদি অন্তত বেশিরভাগ দুষ্কর্মের জন্য কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়, সেখানে পুলিশকে দায়ী করা হয়, এবং এটার পিছনে যুক্তিসঙ্গত কারণও আছে। অতএব এইরকম একটা অবস্থায় যখন মাত্রাতিরিক্ত বল প্রয়োগই আমাদের ট্রেডিশন হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক সরকার জনগণের অধিকারের কথা চিন্তা করে নাই এবং পুলিশকে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করতে বাধ্য করেছে, তো সেখানে তো পুলিশের মধ্যে যে একটা যদি গিল্ট ফিলিং থাকে যে আমরা অন্যায় করেছি এবং আমাদেরকে আবার কাজ করে প্রমাণ করে দিতে হবে যে না আমরা আইনানুগভাবে কাজ করব,
তাহলে তো সেখানে কিছুটা অনাগ্রহ দেখা যেতে পারে। দোদুল্যমানতা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় সেই সময় পার হয়ে গেছে। সেটাই আমি বলছি, কাটানোর উপায় কি? এখন কাটানোর উপায় এখানে দৃষ্টান্তমূলক বন্দোবস্ত নেওয়া। যে সমস্ত ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, সব ঘটনার পিছনে দৌড়ে ফল পাওয়া যাবে না। অন্তত গোটা দশেক হোক বা সারা দেশে অন্তত দৃশ্যমান সেগুলোকে তাড়াতাড়ি ট্রায়াল করতে হবে এবং সাজা দিতে হবে, তাহলে এটার একটা ইমপ্যাক্ট হবে, আমি মনে একটা করি। ক্লোজার আসবে আর কি। জি, আমি মনে করি। আমি অ্যাডভোকেট এলিনা খান, আপনার কাছে আপনি বলছিলেন যে একেবারে আমাদের পথের সাথীরা এখন আসলে বসে আছেন সরকার, এবং তাদের কাছ থেকে নারীর প্রতি যে সেন্সিটিভিটি সেটা অন্তত আমরা আশা করতে পারি। আজকে আপনি একটু আগে বলছিলেন এবং আমি খুঁজে বের করলাম, কুইক রেসপন্স টিম গঠন করেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তো এই ধরনের রেসপন্স টিম বা এই ধরনের বিষয় আসলে কতখানি ঠিক ইফেক্ট ফেলবে, যেখানে আসলে ঘটনা ভাইরাল করাই একমাত্র বিচার প্রাপ্তির হাতিয়ার যখন হয়? আমি এখানে এভাবে দেখি বিষয়টা, যে আসলে মানুষ যখন দেখে যে পুলিশ বা আশপাশের লোকরা কোনো কিছু মানে কিছু করতে গেলে কিছু সাহায্য পাবে না, তখন মনে হয় যে আমার ভাইরাল করার যে একটা টেন্ডেন্সি, এবং এই আইনটা সম্পর্কে অনেকের জ্ঞানই নেই, জানেই না যেটা করলে পারে কি হতে পারে বা কেন হচ্ছে। আসলে আমাদের ভিতরে যে সচেতনতার অভাব, সেটা হচ্ছে বড় দিক, হচ্ছে যে ভাইরাল করে দেয় বা কোনো কিছু করে। এটা যেমন একটা দিক আছে, আর আপনি যেমন কুইক রেসপন্স টিম যেটা গঠন করেছে, এটাও তো জানে না। এই যেটা টিম হলো, এটা তো প্রত্যেকটা পাড়া মহল্লায় এবং সমস্ত জায়গায় তৃণমূল পর্যায়ে পৌঁছায় দিতে হবে যে এরকম একটা টিম আছে। সেই টিমকে তোমরা যদি মনে করো যে এরকম কোনো ঘটনা ঘটতে যাচ্ছে বা আশঙ্কা করছো, আশঙ্কা তো হয়, মানে সব ঘটনা তাৎক্ষণিকভাবেই হয় না, তারা কিছু বুঝতে পারে, তাহলে তোমরা এই টিমকে এই জায়গায় নক করো, এবং সেই টিমকে আপনার করতে হবে মনিটরিং। আমি কেন বলছি, এর আগেও কিন্তু নারী শিশু নির্যাতন দমন বন্ধ করার জন্য, দমনের জন্য অনেক আমরা ধরনের ঘটনা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পেয়েছি বা সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে পেয়েছি, যে এই নাম্বারে ফোন করেন, তারপর আপনার কিছুই হয়নি, যা যেখানে যা সেখানে সেটাই আছে। সুতরাং আমি মনে করি যে আমাদের যে সাথীরা ওখানে আছেন, তারা যদি নিজেরাও বসেন, যে মন্ত্রণালয় থাকুক, ডাজেন্ট ম্যাটার, সেটা অন্য জিনিস, কিন্তু তারা যদি একটা বিষয় নিয়ে যদি প্রধান উপদেষ্টা বা আইন মন্ত্রণালয়ের সাথে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে এইটাকে কিভাবে আরও একটু দ্রুত কার্যকর করা যায়। আবার কতগুলো জায়গা আছে এরিয়া অনুযায়ী কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না। কিছু কিছু জায়গা আছে কিন্তু বাংলাদেশের যেখানে এই ধরনের মব মানে সন্ত্রাস কিন্তু ঘটে থাকে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে পুলিশের যে বিষয়টা এখানে আসছে, পুলিশ কিন্তু এখানে আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে সেই দোদুল্যমান এগুলো এখন একটা এই ধরনের একটা মানে ফ্যাশনেবল কথা হয়ে গেছে। আমি মনে করি কেন, দোদুল্যমান সময় পার হয়ে গেছে, এখন আপনার যে রেসপন্সিবিলিটি, আপনার যে ডিউটি আছে, সেগুলো পালন করুন, এবং সেই পালন করতে যাই হোক না কেন, আপনাকে যদি বদলি করে, আপনাকে না পালন করার জন্য বদলি করুক আর সাসপেন্ড করুক, যাই করুক, সেটা অন্য জিনিস। আর আপনি পালন করতে যাই যদি বদলি হন বা সাসপেন্ড, তবু আপনি সততার সাথে কোনো কাজ করেছেন, সেটাই এখানে নিজের কাছে আপনি পরিষ্কার থাকবেন। কিন্তু আমি এখানে একটা কথা বলি, কিছু মনে করবেন না, উনি আছেন এখানে, আমি দীর্ঘ সময় পুলিশের বিষয় নিয়েই কিন্তু কাজ করে এসেছি। আমার কাছে কখনোই মনে হয়নি পুলিশ কখনো মানে জনগণের বন্ধু হতে পেরেছে, কখনোই না। মানে প্রথম থেকে এই পর্যন্ত স্টিল এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের অনুযায়ী তাদের পোশাকটা ঠিক আছে, কিন্তু ভিতরের পোশাকটা একই রকমই আছে। যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে মোটিভেশনটা আর একটু ভালো করে করা উচিত। এবং আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশের যে 5ই আগস্ট যে প্রেক্ষাপট, মানে জুলাইয়ের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল যে দুর্নীতিমুক্ত, এই মুক্ত, আমরা ন্যায্যতার একটা ইয়ে পাবো, নারী নির্যাতন যখনই মুক্ত হবে দুর্নীতি, তখনই আমরা ধরে নেবো যে নারী কোনো নির্যাতনের শিকার হবে না, কারণ তারাও তো এই দেশেরই মানে একদম 51% হচ্ছে তারা নাগরিক। কিন্তু সেখান থেকে আমরা কিন্তু মনে হচ্ছে যে তেমন কিছু পাই না। আমাদের মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর জনগণের কথা বলে, কিন্তু জনগণের জন্য কাজ করে না। আমি একটু বলি এখানে, ওই যেটা উনি বললেন, এটা বহুলাংশে ঠিক, পুলিশ অনেক সময় কাজ করেনি জনগণের জন্য, কিন্তু মূল জিনিসটা দেখতে হবে যে পুলিশকে নিয়ন্ত্রণ করে কারা। সমাজে পুলিশকে নিয়ন্ত্রণ, সংস্কার নিয়েও তো অনেক সংস্কার, এগুলো বড় বড় কথা, এগুলো যখন হবে হবে, কবে হবে জানি না, যখন হবে হবে। আমি বলতে চাচ্ছি, আমার মানে বক্তব্যটা হচ্ছে যে পুলিশকে যারা নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক কর্তৃপক্ষ,
তারা। এবার আমরা নিকট অতীত থেকে উদাহরণ আছে, নিকট অতীতের উদাহরণ ছিল এই যে আমাকে গদিতে রাখতে হবে, তোমাদের যা খুশি করো, সমস্ত বিভাগকেই। তো পুলিশ হচ্ছে শক্তি প্রয়োগকারী প্রতিষ্ঠান, অতএব তার কাজ শক্তি প্রয়োগ করা। তাকে যখন বলা হয়েছে যে আমাকে গদিতে রাখতে হবে, তোমার বাকি কাজ তুমি যা পারো করো, পুলিশের কাজ কি আসলে তাই? হ্যাঁ, পুলিশের কাজ তো তাই না, কিন্তু ওখানে মুশকিল হয়ে গেছে যে রাষ্ট্র এবং সরকারের পার্থক্যটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় ভুলে গেছেন। অতএব মনে হচ্ছে যে আমরা যেটা বলবো সেটা আইন, সেটা, এবং আমরা যারা সরকারে আছি তারা যা বলবো তাই হতে হবে। সরকার সমাজের একটা অংশ, এইটা তো বোঝেন না। যেটা উনি বললেন যে রাজনীতিবিদরা জনগণের কথা বলে কিন্তু জনগণের কাজ করে না। তো এই যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ হয়েছে, যার জন্য 1000-এর অধিক লোক মারা গেছে, 4-5 হাজার লোক অন্তত গুরুতর আহত হয়েছে, এটা কার জন্য হয়েছে, কেন এই মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করতে বলা হয়েছে, সেইটা বুঝতে হবে। অতএব আমরা এই দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ জনবান্ধব পুলিশ চাইনি বলেই তার এই দানবীয় রূপ দেখা যাচ্ছে। আমি ফিরে এসে আপনার বক্তব্য শুনবো। এই যে আসলে পারস্পরিক দোষারোপ, এটা আসলে এখান থেকে বের হবার উপায় বা কি? আমরা সাধারণ মানুষ কোথায় যাব সেটাও একটা প্রশ্ন। একটা বিরতি নিয়ে ফিরে কথা বলছি প্রজাত্য বাংলাদেশ অনুষ্ঠানে। আবারও একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রজাত্য বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় নৃশংসতা বন্ধের উপায় কি। অ্যাডভোকেট এলিনা খান, যে আলাপটি আমরা করছিলাম, নুরুল হুদা বলছিলেন যে বল প্রয়োগ আসলে আসে রাষ্ট্র থেকে বা সরকার থেকে, রাষ্ট্র থেকে না সরকার থেকে, ফলে পুলিশ এটা মানতে বাধ্য হয় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে। আপনি বলছেন যে পুলিশ কখনোই জনগণের বন্ধু হয়নি, তার নিজস্ব কিছু দায় দায়িত্ব আছে নিজের চাকরির কাছে, সেটা সে মানে না, এটা হচ্ছে আপনার বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে এই যে পারস্পরিক এক ধরনের কি বলবো, যখন জনাব নুরুল হুদা বলছেন তখন মনে হচ্ছে উনি ঠিক বলছেন, যখন আপনি বলছেন তখন মনে হচ্ছে সেটা ঠিক আছে। আমাদের মতো সাধারণ মানুষের ভাগ্য আসলে এই ঘেরাটোপে আটকে আছে। আমি এই দুটো জিনিস আপনার সামনে তুলে ধরলে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে একসময় পুলিশের রাষ্ট্র কাছ থেকে চাপের মুখে অনেক কিছু তারা করতে হয়েছে। পরবর্তীতে পুলিশ আবার প্রজেক্ট দিয়েছে, আপনাকে কিভাবে রাখবো, না আমি প্রজেক্ট দিচ্ছি, আপনি সেভাবে আমরা করে দিব, আপনারা থেকে যাবেন। তাহলে দুই রকম আছে। একটা হচ্ছে বল প্রয়োগ ছিল আগে, এখন আর বল প্রয়োগ না, এখন হচ্ছে পুলিশ নিজেই বল প্রয়োগ করেছে ইয়েকে। আগে যে ছিল যে আর্মি নিয়ে আপনার কাজ করতে হবে না, এখন আমাদের কাজ আমরাই করে দিচ্ছি, প্রজেক্ট দিয়ে দিলাম। বলা হয়েছিল পুলিশি রাষ্ট্র। তার মানে পুলিশ যে সমস্ত, আপনার এখানে টকশো করে গেছেন অনেক মানে পুলিশ পরিদর্শক আসছেন, তারা কিন্তু একসময় একটা পর্যায়ে তাদের কাছ থেকেই কিন্তু প্রজেক্ট গিয়েছে। রাষ্ট্র সবসময় সরকারকে দোষ দিয়ে লাভ নেই, কারণ সরকারকেও কিন্তু মিসগাইড আমরা করেছি অনেক সময়, সর্বক্ষেত্রে সর্ব জায়গায়। তখন পুলিশ এবং সরকারের যেটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু যদি আমি মনে করি যে পুলিশ ভেবেছিল সবসময় আর্মিরাই খাবে, মানে সবসময় নিয়ন্ত্রণ করবে, আমরা কই গেছি, আমরা একটু দেখি না, আমরা মাঠ পর্যায়ে আমরাই আছি, এখানে আমরা সব কিছু করি। এই যে একটা দ্বৈত একটা টানা, তার ফলে হয়েছে কি আজকে যে পুলিশের অবস্থানটা, সেটা কিন্তু একদম পুরোপুরি দায়ী হচ্ছে পুলিশের নিজস্ব প্রজেক্টের কারণে, একদম পুরোপুরি দায়ী। আর একটা কথা বলতে চাই, পুলিশ যে এখানে কিন্তু এই ঘটনাতে শুধু আমরা বলবো সাধারণ জনগণ যেমন মারা গিয়েছে, পাশাপাশি পুলিশের কিন্তু অনেক সদস্য মারা গিয়েছে। তাদেরও কিন্তু ধরেন এই যে মবের কথা বলছি, সেই মবের কিন্তু তখন বিক্ষুব্ধ জনতা পুলিশের প্রতি একটা অন্যরকম ইয়ে ছিল, সেখানেও কিন্তু পুলিশের অনেকজন মারা গিয়েছে, তারাও কিন্তু সেই পরিবারও কিন্তু অসহায় অবস্থায় অবস্থান করছে। সেই জায়গায় কিন্তু আমাদের ভাববার বিষয় আছে, কেন পুলিশের লোকজন এভাবে যাবে সেখানে। পুলিশ প্রশাসনের দায়িত্ব কর্তব্যে যারা থাকেন তাদের এখন ভাবতে হবে নতুন করে যে আমরা এমন কিছু করব না যার জন্য আমাদের সদস্যরা এই ধরনের ঘটনার আপনি কিন্তু যুদ্ধ করতে যা মারা যাচ্ছেন সেটা আলাদা জিনিস, কিন্তু আপনাকে অন্যভাবে মারা হচ্ছে সেটা কিন্তু টোটালি আলাদা জিনিস। তার মানে পুলিশের ব্যর্থতা, পুলিশের মধ্যে জনগণের বিক্ষুব্ধ একটা চিন্তাভাবনার থেকে কিন্তু ঘটনা ঘটেছে। আরেকটা কথা বলি যে এখন পুলিশ কমিশন একটা গঠন করার হয়েছে, আর তারও আবার 3-4 মাস চলে গেছে। আমি জানি না তার যে গঠনের হয়েছে আজ পর্যন্ত তার কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা চোখে পড়েনি, হ্যাঁ এখন কিছু পড়েনি। বরঞ্চ পুলিশ সংস্কারের জন্য কমিশনের জন্য 2007 সালে একটা ইয়ে হয়েছিল, মানে একটা সেমিনার হয়েছিল, এবং এটা ডেনমার্কের সহায়তায় বিভিন্ন সংস্কার করার জন্য একটা সুন্দর একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করা ছিল। দুঃখের বিষয়
যিনি সরকারে থাকেন সেটাকে উনি সাপোর্ট করেন না, যখন বিরোধী দল থাকে তিনি সাপোর্ট করেন, আবার বিরোধী দল যখন সরকারে যায় তখন সেটা সাপোর্ট করেন। আমরা আসলে এক বিশেষ সার্কেলে পড়ে গেছি। আমরা এই জায়গা থেকে আমি আসলে জানতে চাইবো জনাব নুরুল হুদা, যে এই ধরনের আলোচনা আসলে কোনো শেষ নাই। পারস্পরিক এই কে ঠিক কে ভুল এই আলোচনা আমরা করতেই থাকবো। এখন যদি আপাতত মনে হয় যে প্রাণ বাঁচানো খুব জরুরি, হ্যাঁ, নৃশংসতা বন্ধের উপায় কি আজকে আমাদের বিষয়, সেখানে যদি আমরা আবার ফিরি, আপনি যদি আসলে একটু বলেন আবারও, যদিও আপনি বলেছেন পুরো অনুষ্ঠানে, তবুও যে দর্শকরা এখন জয়েন করলেন তারা যদি শুনতে চায় কি করা দরকার বলে আপনি মনে করেন? একটা কথা তো অ্যাডভোকেট এনিল খান যেটা বললেন ওইটা বুঝতে হবে এখানে, যে ওই পুলিশ সরকার ব্যালেন্স নাকি এটা এফেক্টেড হয়েছে। তো পুলিশ তো সরকারের অংশ, সেইটা সরকার যেটা চায় সেটা কেন করে না, বা সরকার বেআইনি আদেশ যখন দেয় সেই আদেশকে তারা কেন মান্য করে, এটা তো অনেক বিরাট ব্যাপার। এটা সমাজের যারা মাথা যারা চালাবেন এই দেশে, যারা যেমন মনে করেন যারা জুডিশিয়ারিতে আছেন, যারা রাজনৈতিক কর্তৃপক্ষ, তাদের সদিচ্ছার পরে নির্ভর করবে। এখন তো মানে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়ার উপায় নাই যে আমাদের দেশে যারা আমাদের মালিক মুখতার হবেন বা যারা রাজনীতিবিদ হবেন তারা যেন ভালো লোক হন এবং তারা যেন বেআইনি আদেশ না দেন। এবং ওই যে দেখেন, বললেন যে পুলিশে অনেকে মারা গিয়েছিল, পাবনার ওই যে আপনার সিরাজগঞ্জের যে এনায়েতপুর থানায়, সেখানে যে নৃশংসতার সাথে 13 জন পুলিশ অফিসার, যার মধ্যে একজন সন্তান সম্ভবা পুলিশ কর্মকর্তা ছিলেন। তো এই নৃশংসতাটা হয়েছিল এই জন্য যে পুলিশকে আপনি জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন, এবং শুধু দাঁড় করার নাই, জনগণের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করতে বাধ্য করেছেন। তো তাহলে দোষটা কোথায় দাঁড়ায়? আপনি পুলিশ তো শতপ্রবৃত্ত হয়ে অ্যাকশন নেয় না, তাকে অ্যাকশনের জন্য ডাইরেকশন। এবং আমাদের ওইটা বুঝতে হবে যে একটা কাজের একটা সিস্টেম আছে, একটা পলিসি থাকে, নীতির থেকে কৌশল আসে, কৌশল থেকে ট্যাকটিক্স আসে। তো এগুলো মূল যে নীতিটা তৈরি হয় রাজনৈতিক পরিসরে। তো সেখানে আপনি যখন ভালো হবেন তখন আপনি চাইবেন যে এদেশে ভালো পুলিশ ফোর্স হোক, যারা জনবান্ধব হোক এবং যারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করবে না। বল প্রয়োগ আপনাকে করতেই হবে, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত না, তার একটা মাত্রা থাকবে, আইনের মধ্যে থেকে করতে হবে। তো সেইটা করার জন্য আইন মানতে চায় যারা, আইন মান্যতার সংস্কৃতিটা ডেভেলপ করতে হলে আপনাকে রাজনীতিবিদদের কাছ থেকেই আসতে হবে। সে আর বেআইনি আদেশ যেন না দেয়। শেষ পর্যায়ে চলে এসেছি, তার মানে তো আবারও সেই আসলে সংস্কার। আমি শুধু সংস্কারটার সাথে একটা শুধু অ্যাড করে দিচ্ছি যে রেপ এবং এখন যে মব সন্ত্রাস চলতেছে সেটা বন্ধ করার জন্য এখনই এই মুহূর্তে প্রায়োরিটি আগে এটা দিতে হবে। অনেক ধন্যবাদ নুরুল হুদা এবং ধন্যবাদ এলিনা খান, দুজনকেই সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযুক্ত বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।